আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাকিব স্টোরি লাউঞ্জ। আজ আমরা নিয়ে এসেছি হুমায়ুন আহমেদের আগুনে পরশমণি এর তৃতীয় ও শেষ পর্ব। এই অসাধারণ গল্পের শেষ অংশে মুক্তিযুদ্ধের চূড়ান্ত আবেগ, ত্যাগ আর ভালোবাসার চিত্র ফুটে উঠবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন, যেন ভবিষ্যতে আরও দারুণ সব গল্প শুনতে পারেন। তো চলুন শুনে নেওয়া যাক আগুনের পরশমণির শেষ পর্ব। গাড়ি এগুচ্ছে খুব ধীরে, যেন কোনো রকম তাড়া নেই। গৌরাঙ্গ পেছনের পিকআপটির দিকে লক্ষ্য রাখতে চেষ্টা করছে। ব্যাক মিররটা ভালো না, বাঁকা হয়ে আছে। পেছনে কে আসছে দেখার জন্য ঘাড় বাঁকা করতে হয়। আলমের মনে হলো গৌরাঙ্গ বেশ নার্ভাস। গৌরাঙ্গ বলেন, পেছনের দিকে লক্ষ্য রাখার তোমার কোনো দরকার নেই, তুমি চালিয়ে যাও। জি আচ্ছা। এত আস্তে না, আর একটু স্পিডে চালাও, রিক্সা তোমাকে ওভারটেক করছে। গৌরাঙ্গ মুহূর্তে স্পিড বাড়িয়ে দিল। তার এতটা নার্ভাস হবার কারণ কি? আলম পরিবেশ হালকা করার জন্য বলল, সেন্ট মেখেছ নাকি গৌরাঙ্গ? গন্ধ আসছে, কড়া গন্ধ। গৌরাঙ্গ লজ্জিত স্বরে বলল, সেন্ট না, আফটার শেভ দিয়েছি। দাড়ি গোঁফ গজাচ্ছে না। আফটার শেভ কেন? সবাই হেসে উঠল। গৌরাঙ্গ হাসল। পরিবেশ হালকা করার একটা সচেতন প্রচেষ্টা। সবার ভাবভঙ্গি এরকম যেন বেড়াতে যাচ্ছে। আলগা একটা ফুর্তির ভাব, কিন্তু বাতাসে উত্তেজনা। রক্তে কিছু একটা নাচছে। প্রচুর পরিমাণে অ্যান্ড্রোলিন চলে এসেছে পিটুইটারির গ্ল্যান্ড থেকে। সবার নিঃশ্বাস ভারী, চোখের মনি তীক্ষ্ণ। গৌরাঙ্গের কপালে বিন্দু বিন্দু ঘাম। সে সিগারেট ধরালো। স্টিয়ারিং হুইলে হাত রেখে সিগারেট ধরানোর কৌশলটা চমৎকার। আলম তাকিয়ে তাকিয়ে দেখল, তামাকের গন্ধ ভালো লাগছে না, গা গুলোচ্ছে। আলম একবার ভাবল, বলে, সিগারেট ফেলে দাও গৌরাঙ্গ। বলা হলো না। সাদেক পেছনের সিটে গা এলিয়ে দিয়েছে, তার চোখ বন্ধ। সে বলল, আমি একটু ঘুমিয়ে নিচ্ছি, সময় হলে জাগিয়ে দিও। রসিকতার এক চেষ্টা, স্থূল ধরনের চেষ্টা, কিন্তু কাজ দিয়েছে। নুরু এবং গৌরাঙ্গ দাঁত বের করে হাসছে। সাদেক এই হাসিতে আরো উৎসাহিত হলো, নাক ডাকার মতো শব্দ করতে লাগলো। গাড়ি নিউ মার্কেটের সামনে দিয়ে সোজা ঢুকলো মিরপুর রোডে। লালমাটিয়ার কাছাকাছি এসে ডান দিকে টার্ন নিয়ে চলে যাবে ফার্ম গেট, সেখান থেকে হোটেল ইন্টারকন। কাগজে কলমে কত সহজ, বাস্তব অন্য জিনিস। বাস্তবে অদ্ভুত অদ্ভুত সব সমস্যা হয়। মিশাখালীতে যেরকম হলো, খবর পাওয়া গেল 10 জন রাজাকার নিয়ে 3 জন মিলিটারির একটা দল সুলেমান মিয়ার ঘরে এসে বসে আছে, ডাব খাচ্ছে। মুহূর্তের মধ্যে সাদেক দলবল নিয়ে রওনা হয়ে গেল। 2-3টা গুলি ছুড়লে রাজাকাররা তাদের পাকিস্তানি বন্ধুদের ফেলে পালিয়ে যাবে। অতীতে সব সময় এরকম হয়েছে, কিন্তু সেবার হয়নি। সুলেমান মিয়ার ঘরে যারা বসেছিল তারা সবাই পাঞ্জাব রেজিমেন্টের একটি কমান্ডো ইউনিট। গ্রামে ঢুকেছে গানবোট নিয়ে। সাদেক মরতে মরতে বেঁচে গিয়েছে। যাদের নিয়ে গিয়েছিল তাদের সবাইকে প্রায় রেখে আসতে হয়েছিল। ভয়াবহ অবস্থা। নাজমুল বলল, আপনার ভয় লাগছে নাকি আশফাক সাহেব? আশফাক ঠান্ডা গলায় বলল, আমার এত ভয় নেই। অ্যাকশন কখনো দেখেননি, এই জন্যে ভয় নেই। একবার দেখলে বুকের রক্ত পানি হয়ে যায়, খুব খারাপ জিনিস। আশফাক ব্রেকে পা দিল। সামনে একটা ঝামেলা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে বোধহয়। একটা ঠেলাগাড়ি উল্টে পড়ে আছে, তার পাশে হেডলাইট ভাঙা একটা সবুজ রঙের জিপ। প্রচুর লোকজন এদের ঘিরে আছে। আশফাক ভিড় কমাবার জন্যে অপেক্ষা করতে লাগলো। ভিড় কমছে না। একজন ট্রাফিক পুলিশ মেয়েদের মতো মিনমিনে গলায় কি সব বলছে, কেউ তার কথা শুনছে না। নাজমুল বিরক্ত স্বরে বলল, ঝামেলা হয়ে গেল দেখি। আশফাক নির্বিকার, যেন কিছুই হয়নি। সে জানালা দিয়ে মাথা বের করে ব্যাপারটা দেখবার চেষ্টা করছে। মনে হচ্ছে সে এই ঝামেলাটায় বেশ মজা পাচ্ছে। কত অদ্ভুত মানুষ থাকে। ভিড় চট করে কেটে যেতে শুরু করেছে। কারণ হচ্ছে, ইপিআর 1 নম্বর গেট থেকে একটি সাদা রঙের জিপ বাঁশি বাজাতে বাজাতে আসছে। গৌরাঙ্গ অ্যাক্সিলেটরে পা দিল। নুরু বলল, যাত্রা শুভ না আলম ভাই, যাত্রা খারাপ।
এ ধরনের কথাবার্তা খুবই আপত্তিজনক। মনের উপর বাড়তি চাপ পড়ে। এই মুহূর্তে আর কোনো বাড়তি চাপের প্রয়োজন নেই। আলম ঠান্ডা গলায় বলল, শুভ কাজের জন্য যে যাত্রা তা সবসময় শুভ। গৌরাঙ্গ স্পিড বাড়িয়ে দিয়েছে। হু হু করে হাওয়া আসছে জানালা দিয়ে। লালমাটিয়ার কাছাকাছি আসতেই আবার ব্রেকে পা দিতে হলো। গৌরাঙ্গ শুকনো গলায় বলল, আলম ভাই, কি করব বলেন? ছুটে বেরিয়ে যাব? না, গাড়ি থামাও। ভালো করে ভেবে বলেন, গাড়ি থামাও। সবাই তৈরি থাকো। গাড়ি রাস্তার পাশে এসে থামলো। আশফাকও তার পিকআপ থামিয়েছে। তাদের সামনে দুটি গাড়ি থেমেছে। একটি ত্রিপল ঢাকা ট্রাক, অন্যটি ভোক্সওয়াগান। মুখ কালো করে কয়েকজন লোক গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে এরা ভয়ে অস্থির। যারা গাড়ি থামাচ্ছে তারা মিলিটারি পুলিশ। এক একটা গাড়ি আসছে, হুইসেল দিয়ে হাত ইশারা করছে। গাড়ি থামা মাত্র এগিয়ে যাচ্ছে, কাগজপত্র নিয়ে আসছে। সংখ্যায় তারা 4 জন। ভালো ব্যাপার হচ্ছে এই 4জনই দাঁড়িয়ে আছে কাছাকাছি, ছড়িয়ে ছিটিয়ে নেই। এদের একজনের সঙ্গে রিভলভার ছাড়া অন্য কিছু নেই। বাকি 3জনের সঙ্গে আছে চাইনিজ রাইফেল। আলম বলল, সাদেক, তুই একা আমার সঙ্গে নামবি? অন্য কেউ না। গৌরাঙ্গ, বলুন। সিগারেট এখন ফেলে দাও। গৌরাঙ্গ সিগারেট ফেলে দিল। আলম জানালা দিয়ে মুখ বের করে হাত ইশারা করে ওদের ডাকলো। মিলিটারি পুলিশের দলটি ক্ষুব্ধ ও অবাক হয়ে দৃশ্যটি দেখল। হাত ইশারা করে ওদের ডাকার স্পর্ধা এখনো কারোর আছে তা তাদের কল্পনাতেও নেই। একজন এগিয়ে আসছে, অন্য 3জন দাঁড়িয়ে আছে। আলম নামলো খুব সহজ ও স্বাভাবিক ভঙ্গিতে। তার পেছনে নামলো সাদেক। সাদেকের মুখ ভর্তি হাসি। এরা বুঝতে পারলো না এই ছেলে দুটি ভয়াবহ অস্ত্র নিয়ে নেমেছে। এদের স্নায়ু ইস্পাতের মতো। প্রচণ্ড শব্দ হলো গুলির। একটি গুলি নয়, এক ঝাঁক গুলি। ফাঁকা জায়গায় এত শব্দ হবার কথা নয়, কিন্তু হলো। 4জনেই গড়িয়ে পড়েছে। এখনো রক্ত বেরোতে শুরু করেনি। ওদের মুখে আতঙ্ক ও বিস্ময়। নাজমুল নেমে পড়েছে, তার হাতে SLR। আলম বলল, গাড়িতে উঠো নাজমুল। নেমেছো কেন? দাঁড়িয়ে থাকা লোকগুলি একটা ঘোরের মধ্যে আছে। কি হয়ে গেল তারা এখনো বুঝতে পারছে না। সাদেক বলল, আপনারা দাঁড়িয়ে থাকবেন না, তাড়াতাড়ি বাড়ি চলে যান। লোকগুলির একজন শব্দ করে কাঁদছে। কি জন্যে কাঁদছে কে জানে। এখানে তার কাঁদবার কি হলো? এখানকার ঘটনা প্রচার হতে সময় লাগবে। তারা ফার্মগেট পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যেই। অবশ্যই গুলির শব্দ ওরা হয়তো পেয়েছে। এতে তেমন কোনো অসুবিধা হবার কথা নয়। এই শহরে গেরিলারা এসেছে এটা ওদের কল্পনাতেও নেই। গাড়ি চলা শুরু করতেই সাদেক বলল, আমার বাথরুম পেয়ে গেছে। কেউ কোনো উত্তর দিল না। সাদেক আবার বলল, ডায়াবেটিস হয়ে গেল নাকি? এই কথারও কোনো জবাব পাওয়া গেল না। গৌরাঙ্গ আবার একটি সিগারেট ধরিয়েছে। ফর্সা আঙ্গুল অল্প অল্প কাঁপছে। আলম বলল, ভয় লাগছে গৌরাঙ্গ? গৌরাঙ্গ সত্যি কথা বলল, হ্যাঁ লাগছে, বেশ ভয় লাগছে। আলম তাকালো পেছনে। সাদেক চোখ বন্ধ করে পড়ে আছে। স্টেন গানটি তার কোলে। কেমন খেলনার মতো লাগছে। নুরু বসে আছে শক্ত মুখে। আলমের দিকে চোখ পড়তেই সে বলল, কিছু বলবেন আলম ভাই? না, কিছু বলবো না। সিগারেট ধরাবেন একটা? না। ঠিক এই মুহূর্তে কিছু বলার নেই, কিছুই করার নেই। এটা হচ্ছে প্রতীক্ষার সময়। আলম লক্ষ্য করলো বারবার তার মুখে থুতু জমা হচ্ছে। কেন এরকম হচ্ছে? তার কি ভয় লাগছে? তার সঙ্গে আছে চমৎকার একটি দল। এরা প্রথম শ্রেণীর কমান্ডো ট্রেনিং পাওয়া দল। এদের সঙ্গে নিয়ে যে কোনো পরিস্থিতি সামাল দেয়া যায়। কোনো রকম ভয় তার থাকা উচিত নয়, কিন্তু আছে, ভালোই আছে। নয়তো বারবার মুখে থুতু জমতো না। সেই আদিম ভয় যা যুক্তি মানে না। মনের কোনো এক গহীন অন্ধকার থেকে বিড়ালের মতো নিঃশব্দে বের হয়ে আসে এবং দেখতে দেখতে ফুলে ফেঁপে বিশাল হয়ে ওঠে। গাড়ির বেগ কমে আসছে। গৌরাঙ্গের চোখ মুখ শক্ত, কপালে বিন্দু বিন্দু ঘাম। আলম ডাকলো, সাদেক, সাদেক। সাদেক ভারী গলায় বলল, আমি আছি। গৌরাঙ্গ বড় বড় নিঃশ্বাস ফেলছে। আলমের কেমন বমি বমি ভাব হচ্ছে। তার জানতে ইচ্ছে করছে অন্যদেরও তার মতো হচ্ছে কিনা, কিন্তু জানার সময় নেই। গাড়ি থেমে আছে। মিলিটারিদের
তাঁবু 10-15 গজ দূরে। দরজা খুলে তিনজনই লাফিয়ে নামলো। নাজমুল তখনও নামেনি। পাঞ্জাব রেজিমেন্টের 20 জনের একটি ইউনিট ছিল ফার্মগেটে। তাদের দলপতি সুবেদার মেজর মাহবুব খাঁ। এই দলটিকে এখানে রাখার উদ্দেশ্য মাহবুব খাঁর কাছে পরিষ্কার নয়। এদের উপর তেমন কোনো ডিউটি নেই। মাঝে মাঝে রোড ব্লক করে যে চেকিং হয় তা করে এমপিরা। ওদের সঙ্গে ইদানিং যোগ দিয়েছে মিলিশিয়া। তাঁবুর ভেতরটা বেশ গরম, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ সৈন্যই ঘুমোচ্ছিল বা ঘুমের ভঙ্গিতে শুয়েছিল। যদিও এটা ঘুমোবার সময় নয়। কিছুক্ষণের ভেতরেই বৈকালিক চা আসবে। চা আসতে আজ দেরি হচ্ছে। কেন দেরি হচ্ছে কে জানে। মাহবুব খাঁ তাঁবুর বাইরে চেয়ারে বসেছিল। শুধু শুধু বসে থাকা যায় না, কিন্তু তাকিয়ে থাকা ছাড়া তার কোনো কাজ নেই। তাঁবুর ভেতর হইচই হচ্ছে। তাস খেলা হচ্ছে সম্ভবত। এই খেলাটি তার অপছন্দ। সে মুখ বিকৃত করলো এবং ঠিক তখনই সে লক্ষ্য করলো 3টি ছেলে দৌড়ে আসছে। দীর্ঘদিনের সামরিক ট্রেনিং তার পেছনে। তার বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না যে ছেলেটি কেন ছুটে আসছে। সে মুগ্ধ হলো এদের অর্বাচীন সাহসে। কিছু একটা বলল চিৎকার করে। সেটা শোনা গেল না, কারণ আকাশ কাঁপিয়ে একটা বিস্ফোরণ হয়েছে। চিৎকার, হইচই, আতঙ্কগ্রস্ত মানুষের ছুটাছুটি, সবকিছু ছাপিয়ে শোনা যাচ্ছে গুলির শব্দ। ঝাঁকে ঝাঁকে গুলি এসে পড়ছে। নুরু শান্ত। সে 2টি গ্রেনেড পরপর ছুড়ছে। এখন তার করবার কিছু নেই। সে দাঁড়িয়ে আছে মূর্তির মতো। চোখের সামনে যা ঘটছে তা ঠিক বিশ্বাস হচ্ছে না। আলম ভাই দ্বিতীয় ম্যাগাজিনটি ফিট করেছেন, কিন্তু তার প্রয়োজন নেই। এখন উচিত দ্রুত পালিয়ে যাওয়া। যে বিকট বিস্ফোরণ হয়েছে, অর্ধেক শহর নিশ্চয়ই কেঁপে উঠেছে। এয়ারপোর্ট থেকে টহলদারি জিপ নিশ্চয়ই বেরিয়ে পড়েছে। গৌরাঙ্গ ক্রমাগত হর্ন দিচ্ছে। তার মুখ রক্তশূন্য। নুরু চেঁচিয়ে বলল, আলম ভাই গাড়িতে ওঠেন। একটি সরকারি বাস যাত্রী নিয়ে হঠাৎ এসে উপস্থিত হয়েছে। ড্রাইভার বাস থামিয়ে হতভম্ব হয়ে তার সিটে বসে আছে। বাসটি এমনভাবে সে রেখেছে যে গৌরাঙ্গ তার গাড়ি বের করতে পারছে না। সাদেক এগিয়ে গেল, তার হাতে স্টেইন গান। বাস ড্রাইভারকে আশ্চর্য রকম নরম গলায় বলল, ড্রাইভার সাহেব গাড়িটা সরিয়ে নিন, আমাদের আরো কাজ আছে। হতভম্ব ড্রাইভার মুহূর্তে তার গাড়ি নিয়ে গেল 3rd গিয়ারে। ঘন্টার শব্দ আসছে। দমকল না কি? ওরা গাড়িতে উঠে বসলো। গৌরাঙ্গ গাড়িটিকে প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। আলম বলল, আস্তে যাও, আস্তে, কোনো ভয় নেই। গাড়ি যাচ্ছে ইন্টারকনের দিকে। এই প্রোগ্রামটিতে কোনো ঝামেলা নেই। কেউ গাড়ি থেকে নামবে না। ছুটে যেতে যেতে কয়েকটি গ্রেনেড ছোড়া হবে। হোটেলের বিদেশি সাংবাদিকরা জানবে ঢাকার অবস্থা স্বাভাবিক নয়। আলমের মনে হলো বড় রকমের ঝামেলা হয়তো ইন্টারকনের সামনেই অপেক্ষা করছে। যেখানে কোনো ঝামেলা হবে না মনে করা হয়, সেখানেই ঝামেলা দেখা দেয়। আলম বলল, স্পিড কমাও গৌরাঙ্গ। করছো কি তুমি? মারবে নাকি? গৌরাঙ্গ স্পিড কমালো। সাদেক বলল, প্রচন্ড বাথরুম পেয়ে গেছে, কি করা যায় বলো তো আলম। আলম জবাব দিল না। ইন্টারকন এসে পড়েছে। আলমের নিঃশ্বাস ভারী হয়ে এলো। আবার মুখে থুতু জমেছে, গা গুলোচ্ছে। 6টায় কারফিউ শুরু হবে। রাত্রি 5:30টায় উদ্বিগ্ন হয়ে ফোন করলো। ফোন ধরলেন না সুরমা। তিনি বুঝতে পারছেন রাত্রির গলা কাঁপছে। অনেক চেষ্টা করেও সে তার উদ্বেগ চেপে রাখতে পারছে না। তিনি নরম গলায় বললেন, কি হয়েছে রাত্রি? কিছু হয়নি মা। তুমি কি খবর শুনেছ? না। কি খবর? টেলিফোনে বলা যাবে না। দারুণ সব কাণ্ড হয়েছে মিরপুর রোডে, ফার্ম গেটে। কিচ্ছু জানো না? না, জানি না। আমরা বাড়ি আসবার জন্যে গাড়ি বের করছিলাম। ওরা আসতে দেয়নি, রোড ব্লক করেছে। মা শোনো। শুনছি। উনি কি এসেছেন? না। বলো কি মা? সুরমা চুপ করে রইলেন। রাত্রির টেলিফোন ধরে রেখেছে, যেন সে আরো কিছু শুনতে চায়। সুরমা বললেন, তোর বাবার সঙ্গে কথা বলবি? না। মা শোনো, উনি এলেই তুমি টেলিফোন করবে। সুরমা জবাব দিলেন না। মা বলো, শুনছি। উনি এলেই টেলিফোন করবে। আমার খুব খারাপ লাগছে মা, আমার কাঁদতে ইচ্ছে হচ্ছে।
সুরমার মনে হলো উনি কান্নার শব্দ শুনলেন। তার হাত পা ঠান্ডা হয়ে এলো। কেন রাত্রি কাঁদছে? এই বয়সী একটি মেয়ে যদি কোনো পুরুষের কথা ভেবে কাঁদে, তার ফল শুভ হয় না। বিয়ের আগে তিনি নিজেও একটি ছেলের জন্য কাঁদতেন, তার ফল শুভ হয়নি। যদিও সেই ছেলেটির কথা তিনি একবারও ভাবেন না, তবু কোথাও যেন একটা শূন্যতা অনুভব করেন। ছেলেটি তার হৃদয়ের একটি অংশ খালি করে গেছে। সেখানে কোনো স্মৃতি নেই, স্বপ্ন নেই, প্রগাঢ় শূন্যতা। সুরমা টেলিফোন নামিয়ে বসার ঘরে ঢুকবার প্রায় সঙ্গে সঙ্গেই আলো এলো। তার চোখ লাল, দৃষ্টি এলোমেলো। সে সুরমার দিকে তাকিয়ে অল্প হাসল। সুরমা বললেন, তুমি ভালো আছো তো? জি। সবাই ভালো আছে? হ্যাঁ। আপনি কি আমাকে একটু গরম পানি করে দিতে পারবেন? গরম পানি দিয়ে গোসল করব। আলম ক্লান্ত পায়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। থমকে দাঁড়ালো বারান্দায়। মতিন সাহেব বাগানে কাজ করছেন। আগাছা পরিষ্কার করে বাগানটিকে এত সুন্দর করে ফেলেছেন, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। সুরমা গরম পানি বাথরুমে দিয়ে আলমকে খবর দিতে গেলেন। আলম হাত পা ছড়িয়ে গভীর ঘুমে অচেতন। কাপড় ছাড়েনি, পা থেকে জুতা পর্যন্ত খুলেনি। ঘুমের মধ্যে আলম একটি অস্ফুট শব্দ করছে। প্রচন্ড জ্বর হলে মানুষ এমন করে। ওর কি জ্বর? ঘরে ঢুকবার সময় দেখেছেন চোখ টকটকে লাল। সুরমা আলমের কপাল হাত রাখতেই আলম উঠে বসলো। তোমার পানি গরম হয়েছে। থ্যাংক ইউ। কিন্তু তোমার গা তো পুড়ে যাচ্ছে জ্বরে। আমার এরকম হয়, হট শাওয়ার নিয়ে শুয়ে থাকলে জ্বর নেমে যাবে। আলম তোয়ালে টেনে নিয়ে মাতালের ভঙ্গিতে বাথরুমের দিকে এগিয়ে গেল। রাত্রি সন্ধ্যায় 7টা আবার টেলিফোন করলো। কাঁদো কাঁদো গলায় বলল, মা উনি আসেননি, তাই না? এসেছে। এসেছেন তাহলে আমাকে টেলিফোন করনি কেন? আমি তখন থেকে টেলিফোনের সামনে বসে আছি। রাত্রি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। সুরমা টেলিফোনে সেই কান্না শুনলেন। তার নিজেরও চোখ ভিজে উঠতে শুরু করলো। তিনি নিজেও কিশোরী বয়সে এভাবে কেঁদেছেন। কেউ তার কান্না শুনেনি। তিনি টেলিফোন নামিয়ে রেখে আলমের ঘরে এলেন। আলম খাটে পা ঝুলিয়ে বসে আছে, তার মুখে সিগারেট। সে সুরমাকে দেখে সিগারেট নামালো না। সুরমা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে। আলম বলল, আপনি কি কিছু বলবেন? সুরমা থেমে থেমে বললেন, তুমি বলেছিলে এ বাড়িতে 7 দিন থাকবো। আজ 7 দিন শেষ হয়েছে। আমি আগামীকাল চলে যাব। আগামীকাল সন্ধ্যায়। তোমাকে কি 1 কাপ চা বানিয়ে দেব? দিন। আপনার কাছে অ্যাসপিরিন আছে? আছে, দিচ্ছি। বলেও সুরমা গেলেন না, দরজা ধরে দাঁড়িয়ে রইলেন। আলম বলল, আপনি কি আরো কিছু বলবেন? না। মতিন সাহেবের নাক ফুলে উঠছে বারবার, হাত মুঠিবদ্ধ হচ্ছে। কারণ বিবিসি ঢাকায় গেরিলা অপারেশনের খবর ফলাও করে বলেছে। এত তাড়াতাড়ি খবর পৌঁছালো কিভাবে? সাহেবদের কর্মদক্ষতার উপর তার আস্থা সব সময় ছিল, এখন সেটা বহু গুণে বেড়ে গেছে। সুরমাকে ঢুকতে দেখেই তিনি বললেন, ব্রিটিশদের মতো একটা জাত আর হবে না। সুরমা তার কথা বুঝতে পারলেন না। হঠাৎ ব্রিটিশ প্রসঙ্গ এলো কেন কে জানে। সুরমা আজদোহারা ছারখার করে দিয়েছে। অর্ধেক ঢাকা শহর বার্ন করে দিয়েছে। একেবারে ছাতু, হ্যাভক। সুরমা কিছুই বললেন না। মতিন সাহেব ট্রানজিস্টর নিয়ে শোবার ঘরে চলে গেলেন। রাত্রিকে টেলিফোন করে জানতে হবে বিবিসি শুনেছে কিনা। টেলিফোন ধরল অপালা। সে হাই তুলে বলল, বাবা, আপাকে টেলিফোন দেয়া যাবে না, তার কি জানি হয়েছে, দরজা বন্ধ করে কাঁদছে। মতিন সাহেব অবাক হয়ে বললেন, এরকম খুশির দিনে কাঁদছে কেন? রাত্রি ভোরবেলাতেই চলে এসেছে। সুরমা রান্নাঘরে ছিলেন। সে চলে গেল রান্নাঘরে। সুরমা মেয়েকে দেখে বিস্মিত হলেন। এ কি চেহারা হয়েছে মেয়ের! মুখ শুকিয়ে কেমন অন্যরকম দেখাচ্ছে। চোখ লাল। তোর কি হয়েছে? কিছুই হয়নি। ঠিক করে বল, কি হয়েছে? রাতে ঘুম হয়নি মা, সারা রাত জেগেছিলাম। সুরমা আর কিছু জিজ্ঞেস করলেন না। রুটি বেলতে লাগলেন। বিনতি রুটি সেঁকছে এবং নিজের মনেই হাসছে। রাত্রি হালকা গলায় বলল, আজ কি নাশতা মা? সুরমা কঠিন গলায় বললেন, দেখতেই পাচ্ছিস কি, জিজ্ঞেস করছিস কেন? রাত্রি মৃদু স্বরে বলল, আমার উপর কেন তুমি রেগে যাচ্ছ মা? আমি কি কখনো তোমাকে রাগানোর জন্য কিছু করেছি?
সুরমা উত্তর দিলেন না। রাত্রি আবার বলল, চুপ করে থাকবে না? বলো তুমি, কখনো কি তোমাকে রাগানোর মতো কোনো কারণ ঘটিয়েছি? সুরমা দেখলেন রাত্রির চোখে জল টলমল করছে, যেন এক্ষুনি সে কেঁদে ফেলবে। তার নিজেরও কান্না পেয়ে গেল। তিনি মনে মনে বললেন, কেউ যেন আমার এই মেয়েটির মনে কষ্ট না দেয়। বড় ভালো মেয়ে, বড় ভালো। রাত্রি, কি মা, আলমের ঘুম ভেঙেছে কিনা দেখে আয়। বলেই সুরমা পাংশুবর্ণ হয়ে গেলেন। কেন রাত্রিকে এই কথা বললেন? তিনি ভালোই জানেন আলম জেগে আছে। কিছুক্ষণ আগেই তিনি তাকে চা দিয়ে এসেছেন। রাত্রিকে এ কথা বলার উদ্দেশ্য কি এই যে তিনি তাকে খুশি করতে চেয়েছেন? কি ভয়ানক কথা! রাত্রি কি তার এই উদ্দেশ্য ধরতে পেরেছে? নিশ্চয় পেরেছে। সে বোকা মেয়ে নয়। নিজেকে সামলানোর জন্য তিনি থেমে থেমে বললেন, আজ চলে যাবে, একটু যত্ন টত্ন করা দরকার। আজ চলে যাবেন নাকি? হ্যাঁ, 1 সপ্তাহ থাকার জন্য এসেছিল। 1 সপ্তাহ তো হয়ে গেল। তিনি কি বলছেন? আজ চলে যাবেন? হ্যাঁ, বলেছে। রাত্রি হালকা পায়ে ঘর ছেড়ে গেল। তার গায়ে একটা ধবধবে সাদা সিল্কের শাড়ি, শাড়িতে বেগুনি ফুল। কি চমৎকার লাগছে রাত্রিকে। তার মনে হলো শুধুমাত্র মেয়েরাই সৌন্দর্য বুঝতে পারে, পুরুষরা না। ওদের নজর থাকে শরীরের দিকে, সৌন্দর্য দেখবার সময় কোথায় ওদের। আলম পা ঝুলিয়ে খাটে বসে আছে, তার কোলের উপর একটি বই। সে পা দুলাচ্ছে। রাত্রিকে ঢুকতে দেখে সে অল্প হাসল। কখন এসেছেন? এই তো কিছুক্ষণ আগে। কি বই পড়ছেন এত মন দিয়ে? আলম একটু উঁচু করে দেখালো দত্তা। রাত্রি হাসি মুখে বলল, অপালা এই বইটা মুখস্থ বলতে পারে। 5-6 দিন পর পর এই বইটা সে একবার পড়ে ফেলে। আলম বলল, আপনি কি অসুস্থ? কেমন যেন অন্যরকম লাগছে। না, অসুস্থ না, আমি বেশ ভালো। দেখতে এসেছি আপনি কেমন আছেন। কাল সন্ধ্যাবেলা যা ভয় পেয়েছিলাম, কেন জানি মনে হচ্ছিল কিছু একটা হয়েছে আপনার। কি যে কষ্ট হচ্ছিল আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। আলমের অস্বস্তি লাগছে। এসব কি বলছে এই মেয়ে? কিন্তু এ তো সহজ স্বাভাবিক ভঙ্গিতে বলছে। আলম কথা ঘুরাবার জন্যে বলল, কাল কি হয়েছে শুনতে চান? না, শুনতে চাই না। যুদ্ধ টুদ্ধ আমার ভালো লাগে না, কারোরই ভালো লাগে না। রাত্রি খাটে আলমের মতো পা ঝুলিয়ে বসলো। মিষ্টি একটা গন্ধ বাতাসে ভাসছে। সৌরভ কি মানুষের মনে বিষাদ জাগিয়ে তোলে? তুলে বোধহয়। আলমের কেমন জানি মন খারাপ হয়ে যাচ্ছে। রাত্রি বলল, আপনি নাকি আজ চলে যাচ্ছেন? হ্যাঁ। কখন যাবেন? বিকালে। আপনি কি ঢাকাতেই থাকবেন, না চলে যাবেন অন্য কোথাও? ঢাকাতেই থাকবো। আর আসবেন না আমাদের এখানে? আসবো না কেন, আসবো। আমার মনে হচ্ছে আপনি আর আসবেন না। এরকম মনে হচ্ছে কেন? কেউ কথা রাখে না। রাত্রি হঠাৎ উঠে চলে গেল, কারণ তার চোখ জলে ভরে আসছে। এই জল একান্তই নিজের, লুকিয়ে রাখার জিনিস। সে চলে গেল তার নিজের ঘরে। অপলা সেখানে বসে আছে, তার হাতে একটা গল্পের বই। সে বই নামিয়ে বলল, কাঁদছো কেন আপা? মাথা ধরেছে। অপালা চোখ নামিয়ে নিল বইয়ে। সে নিজেও কাঁদছে, কারণ এই মুহূর্তে সে খুবই দুঃখের একটা ব্যাপার পড়ছে। নায়িকা সিঁড়ি থেকে পিছলে পড়েছে এবং চোখে কিছু দেখতে পাচ্ছে না। সে আর্তস্বরে চিৎকার করছে, অরুণ, অরুণ! সে ডাক শুনেও নির্বিকার ভঙ্গিতে নেমে যাচ্ছে। সুরমা নাশতা টেবিলে দিয়ে আলমকে ডাকতে এলেন। আলম জুতো পরছে। কোথাও বেরোচ্ছ? জি। কখন ফিরবে? বিকেলে এসে বিদায় নিয়ে যাব। সুরমা একবার ভাবলেন, বলেন, মাঝে মাঝে এসো, কিন্তু বলতে পারলেন না। যেসব কথা আমরা বলতে চাই তার বেশিরভাগই আমরা বলতে পারি না। নাস্তা খেতে আসো বাবা। আসছি। মতিন সাহেব ঢাকা রেডিও খুলে বসেছিলেন। বাচ্চাদের একটা অনুষ্ঠান হচ্ছে। কিচিরমিচির করছে একদল বাচ্চা। আপা, আমি একটা ছড়া বলবো। আমার নাম রুমানা। ময়না ময়না কোনো কথা কয় না। বাহ বাহ, বেশ হয়েছে। এবার তুমি আসো, পরিষ্কার করে নাম বলো। আপা, আমার নাম সুমন। আমি একটা গান গাইব। রচনা বিদ্রোহী, কবি কাজী নজরুল। কাবেরী নদী জলে কে গো বালিকা?
চমৎকার হয়েছে, এবার তুমি আসো। মতিন সাহেব বিড়বিড় করে বললেন, এদের ধরে চাপকানো উচিত। এ সময় গান গাচ্ছে, ছড়া বলছে, কত বড় স্পর্ধা। সুরমা এসে বললেন, নাস্তা দেয়া হয়েছে, খেতে আসো। মতিন সাহেব শিশুর মতো রেগে গেলেন, যাও, আমি খাবো না কিছু। যত ইডিয়েটের দল, গান গাইছে, ছড়া বলছে, চর দিয়ে দাঁত ফেলে দিতে ইচ্ছে হয়। শরীফ সাহেব আলমকে দেখে মোটেই অবাক হলেন না। তার ভঙ্গি দেখে মনে হলো তিনি যেন মনে মনে তার জন্যই অপেক্ষা করছিলেন। মামা, কি খবর? ভালো। তুই এখনো বেঁচে আছিস? আছি। কাল রাতে স্বপ্নে দেখলাম গুলি খেয়েছিস, তখনই বুঝলাম তুই ভালো আছিস। আমার স্বপ্ন সবসময় উল্টো হয়। শরীফ সাহেব কোমরের লুঙ্গি আট করতে করতে উঠে দাঁড়ালেন। 9টা বাজে, অফিসে যাবার জন্য তৈরি হতে হয়, কিন্তু কেন যেন অফিসে যেতে ইচ্ছে করছে না। লুঙ্গি বদলে প্যান্ট পরতে হবে ভাবতেই খারাপ লাগছে। চা খাবি? না। কফি? কফি খাবি? একটা ইনস্ট্যান্ট কফি কিনেছি। চা বানানোর মহা হাঙ্গামা। কাজের ছেলেটা আমার একটা সুটকেস নিয়ে পালিয়ে গেছে। বলতে বলতে তার হাসি পেয়ে গেল, কারণ সুটকেসটিতে কিছু পুরনো ম্যাগাজিন ছাড়া কিছু ছিল না। ছাত্রজীবনে কিছু গল্প, কবিতা লিখতেন, তার কয়েকটি ছাপাও হয়েছিল সুটকেস বোঝায় সেই সব ম্যাগাজিনে। হাসছো কেন? বেটা খুব ঠক খেয়েছে, সুটকেস খুলে হাউমাউ করে কাঁদবে। আলমের মনে হলো তার মামার হাসির ভঙ্গিটি কেমন যেন অস্বাভাবিক। সুস্থ মানুষের হাসি নয়, অসুস্থ মানুষের হাসি। আলম, বলো। তোর চিঠি তোর মাকে পৌঁছে দিয়েছি। মা ভালো আছেন? জানি না। জানি না মানে? দেশের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ভালো করেছো। ভাবছি নিজেও চলে যাব। রাতে ঘুম হয় না। যাও, চলে যাও, কিন্তু ওরা খুঁজে বের করে ফেলবে। ফখরুদ্দিন সাহেব পালিয়ে গিয়েছিলেন। মানিকগঞ্জ তার শ্বশুরবাড়ি থেকে ধরে নিয়ে এসেছে। এখন বোধহয় মেরেই ফেলেছে। খাবি তুই কফি? দাও। ফার্মগেটের অপারেশনে তুই ছিলি? হুম। ভালোই দেখিয়েছিস। আলম হাসল, হাসি মুখে বলল, তোমার সামনে সিগারেট খেলে তুমি রাগ করবে? খেতে ইচ্ছে হলে খা, লায়ক হয়ে গেছিস, এখন তো খাবি। কফি ভালো হলো না, অতিরিক্ত কড়া হয়ে গেল। হালকা করার জন্য দুধ ও গরম পানি মেশানোর পর তার স্বাদ হলো আরো কুৎসিত। শরীফ সাহেব মুখ বিকৃত করে বললেন, পেচ্ছাবের মতো লাগছে, ফেলে দে, আবার বানাবো। আর বানাতে হবে না। মামা, একটা কথা শোনো। বল, শুনছি। আমি যদি তোমার এখানে থাকি কয়েকদিন, তোমার অসুবিধা হবে? না। আগে যেখানে ছিলি সেখানে কি অবস্থা? জানাজানি হয়ে গেছে? তা না, ভদ্রমহিলা একটু ভয় পাচ্ছে। তাছাড়া আমি বলেছিলাম 1 সপ্তাহ থাকবো। 1 সপ্তাহ হয়ে গেছে। কখন আসবি? বিকেলে। আমাকে একটা চাবি দাও। শরীফ সাহেব চাবি বের করে দিলেন এবং দ্রুত কাপড় পরতে শুরু করলেন। আলম এখানে থাকলে অফিস মিস করা উচিত হবে না। আলম, বলো মামা। একটা সাকসেসফুল অপারেশনের পর ওভার কনফিডেন্ট হবার একটা সম্ভাবনা থাকে। খুব সাবধান। এরা এখন পাগলা কুত্তার মতো। দারুণ সতর্ক। পাগলা কুত্তারা খুব সতর্ক হয়, জানিস তো। আমরাও সতর্ক। স্বপ্ন দেখে মনটা একটু হয়ে গেল। যদিও জানি আমার স্বপ্ন সবসময় উল্টো হয়। প্রমোশন পাওয়ার একটা স্বপ্ন দেখলাম একবার, হয়ে গেল ডিমোশন। অফিসার অন স্পেশাল ডিউটি বানিয়ে বেইজ্জত করলো। শরীফ সাহেব আবার হাসতে শুরু করলেন, অন্যরকম হাসি, অসুস্থ মানুষের হাসি। বুঝলি আলম, এই যুদ্ধ দীর্ঘদিন চলবে, মেবি ফর ইয়ার্স। চায়না কেমন চুপ মেরে আছে দেখছিস না? অন্য দেশগুলি চুপ মেরে আছে, আমি মাইন্ড করছি না, কিন্তু চায়না, পাকিস্তান সমর্থন করবে কেন? হোয়াই? মানুষের জন্য মমতা নেই চায়নার? এটা ভাবতেই মনটা খারাপ হয়ে যায়। হোয়াই চায়না? হোয়াই? অফিসে যাবে না মামা? না, ইচ্ছে করছে না, শুয়ে থাকবো। সিক রিপোর্ট করব। আসলেই সিক সিক লাগছে। দেখ তো কপালে হাত দিয়ে জ্বর আছে কিনা। জ্বর নেই। না থাকলেও হবে। জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে, ডায়রিয়া হবে।
শরীফ সাহেব শব্দ করে হাসতে লাগলেন, গা দুলিয়ে হাসি। ঝিকাতলার একটি বাসায় সবাই একত্র হয়েছে। রহমানও আছে। সে এখন মোটামুটি সুস্থ। জ্বর নেমে গেছে। দাড়ি গোঁফ কামানোয় তাকে বালক বালক লাগছে। পরবর্তী অপারেশন নিয়ে কথাবার্তা হচ্ছে। নতুন মানুষের ভেতর মিনাজউদ্দিনকে দেখা যাচ্ছে। তার কাছ থেকেই জানা গেল আরো কিছু ছোট ছোট গ্রুপ শহরে ঢুকছে। এরা পাওয়ার স্টেশন নষ্ট করতে চেষ্টা করবে। ট্রান্সফরমার উড়িয়ে দেওয়ার কাজটা বাইরে থেকে বোমা মেরে করা যাবে না। সাহায্য আসতে হবে ভেতর থেকে। প্লাস্টিক এক্সপ্লোসিভ লাগিয়ে বিস্ফোরণ ঘটাতে হবে। সাহায্য করতে সবাই আগ্রহী, কিন্তু সবাইকে দিয়ে কাজ হবে না। ঠিক লোকটিকে বেছে নিতে হবে, সাহসী এবং বুদ্ধিমান একজন মানুষ। মুশকিল হচ্ছে এই দুটি জিনিস খুব কম সময়েই একত্রে পাওয়া যায়। সাধারণত সাহসী লোকদের বুদ্ধি কম থাকে। মিনাজ সাহেব বললেন, আলম সাহেব, আপনারা যা করছেন এটা হচ্ছে হিরোইজম। ঠিক এই মুহূর্তে আমাদের বীরত্বের দরকার নেই। আমরা এখন চাই ওদের বিরক্ত করতে, বোমা ফাটিয়ে, গ্রেনেড ফাটিয়ে নার্ভাস করে ফেলতে। বুঝতে পারছেন? পারছি। কথাগুলি কিন্তু আমার না, কমান্ড কাউন্সিলর। তাও জানি। এমন সব জায়গায় যান যেখানে মিলিটারি নেই, সরাসরি সংঘর্ষের সম্ভাবনা নেই। যেমন ধরুন পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প উড়িয়ে দিন, দর্শনীয় ব্যাপার হবে। আলম হাই তুলল। মিনাজ সাহেব একজন বিরক্তিকর মানুষ। কথা বলে মাথা পোকা নড়িয়ে দেয়। একই কথা 100 বার বলে। আলম সাহেব বলুন, শুনছি। আজ আপনাদের কি প্রোগ্রাম? আছে কিছু। বলুন শুনি। বলার মতো কিছু না। মিনাজ সাহেব মুখ কালো করে ফেললেন। এত অল্পতে মানুষ এমন আহত হয় কেন? মিনাজ সাহেবের অন্য দল, তাদের সঙ্গে এ দলের কাজকর্মের আলোচনার কি তেমন কোনো দরকার আছে? কোনো দরকার নেই। আশফাক তার পিকআপ নিয়ে উপস্থিত হলো 2টার সময়। তার সঙ্গে সাদেক। আশফাক দাঁত বের করে বলল, নিজের গাড়ি আনলাম। নিজের জিনিস ছাড়া কনফিডেন্স পাওয়া যায় না। আলম বিরক্তি হয়ে বলল, একই গাড়ি নিয়ে দ্বিতীয়বার বের হতে চাই না। সাদেক নির্বিকার ভঙ্গিতে বলল, ঢাকা শহরে এরকম পিকআপ 5,000 আছে। তুই ভেজর ভেজর করিস না, উঠে আয়। রোজ একটা করে নতুন গাড়ি পাবো কোথায়? ছোট কাজ চট করে সেরে চলে আসব। সবার যাওয়ার দরকার নেই। গাড়িতে উঠল 3জন। ড্রাইভারের পাশে আলম, পেছনের সিটে নুরু এবং সাদেক। তারা চলে গেল মগবাজারের একটা পেট্রোল পাম্পে। জায়গাটা খারাপ না, ওয়্যারলেস স্টেশনের কাছে। ঠিকমতো বিস্ফোরণ ঘটাতে পারলে পাকিস্তানিদের বড় ধরনের একটা চমক দেওয়া যাবে। সবাই বসে রইল পিকআপে। লম্বা লম্বা পা ফেলে নেমে গেল সাদেক। যেতে যেতে শীষ দিচ্ছে। কাচের ঘরের ভেতর যে গোল গোল লোকটি বসেছিল তাকে হাসি মুখে বলল, মন দিয়ে শুনেন কি বলছি। আমরা আপনার এই পেট্রোল পাম্পটা উড়িয়ে দেব। আপনি লোকজন নিয়ে সরে পড়ুন, কুইক। লোকটি চোখের পাতা পর্যন্ত ফেলতে ভুলে গেল। তাকিয়ে রইল মাছের মতো। সাদেক বলল, আমার কথা বুঝতে পারছেন তো? জি পারছি। তাহলে দেরি করছেন কেন? আপনারা মুক্তিবাহিনী? হ্যাঁ। লোকটি হাঁসের মতো ফ্যাস ফ্যাস গলায় ডাকতে লাগলো, হিসামুদ্দিন, হিসামুদ্দিন, ও হিসামুদ্দি। বিস্ফোরণ হলো ভয়াবহ। বিশাল আগুন দাউ দাউ করে আকাশ স্পর্শ করলো। বিকট শব্দ হতে থাকলো। কুণ্ডলি পাকিয়ে উঠছে কালো ধোঁয়া। অসংখ্য লোকজন ছুটোছুটি করছে। চিৎকার, হইচই, হিসির শব্দ হচ্ছে। ভয়াবহ ব্যাপার। আশফাকের পিকআপ ছুটে চলছে। নুরু ফিসফিস করে বলল, পেট্রোল পাম্পে গ্রেনেড না ছোড়াই ভালো। এই অবস্থা হবে কে জানতো। ঘন্টা বাজিয়ে চারদিক থেকে ফায়ার ব্রিগেড আসছে। বিস্ফোরণে যারা ভয় পায়নি তারা এবার ভয় পাবে। ফায়ার ব্রিগেডের ঘন্টা অতি সাহসী মানুষের মনেও আতঙ্ক ধরিয়ে দেয়। আলম হঠাৎ করে লক্ষ্য করলো পেছনে থেকে দৈত্যাকৃতি একটি ট্রাক ছুটে আসছে। অনুসন্ধানী ট্রাক। বিস্ফোরণের রহস্যের সন্ধান করছে নিশ্চয়ই। ট্রাকের মাথায় দুটি মেশিন গান নিয়ে দাঁড়িয়ে আছে 2জন গানার। এরা কি তাদের পিকআপ থামাবে এবং বলবে, তোমরা কারা? কোথায় যাচ্ছ? বের হয়ে আসো। হাত মাথার উপর তোলো। আলমের মাথা ঝিমঝিম করছে। পেটের ভেতর কি জানি পাক খাচ্ছে। এই ট্রাক ওদের থামাবে? নিশ্চয়ই থামাবে, বোঝা যায়।
কিছু কিছু জিনিস টের পাওয়া যায়, বিশেষ বিশেষ সময়ে সিক্স সেন্স কাজ করে। আলম ফিসফিস করে বলল, আশফাক, সাইড দাও, মাথা ঠান্ডা রাখো সবাই। আশফাক গাড়ি প্রায় ফুটপাতের উপর তুলে ফেলল। ট্রাক থামল না। গানার দুজন পলকের জন্য তাকালো তাদের দিকে। ওদের চোখ কাচের মতো ঠান্ডা। সাদেক কপালের ঘাম মুছে বলল, একটা বড় ফাড়া কেটে গেছে। আমার কেন জানি মনে হচ্ছিল এরা আমাদের জন্যই এসেছে। আলম, তোর কি এরকম মনে হয়েছে? আলম জবাব দিল না। সাদেক বলল, কেন জানি দারুণ একটা ভয় লেগে গেল। আমার কখনো এরকম হয় না। মরার ভয় নেই আমার। আশফাক সিগারেট ধরিয়েছে। সে বেশ সহজ স্বাভাবিক। সিগারেট টান দিয়ে অ্যাক্সিলেটর চাপ দিয়ে হালকা গলায় বলল, চলেন ঘরে ফিরে যাই। নিউ স্কেটেনের কাছে এসে তাদের বিস্ময়ের সীমা রইল না। সেই ট্রাঙ্কটি দাঁড়িয়ে আছে তাদের দিকে মুখ করে। গানার দুজন মেশিন গান তাক করে আছে। কিছু সৈন্য নেমে এসেছে রাস্তায়। তাদের একজন মাঝ রাস্তায় চলে এসেছে, বাঁশি বাজাচ্ছে এবং গাড়ি থামাতে বলছে। এর মানে কি? আলম ফিসফিস করে বলল, আশফাক, কেটে বেরিয়ে যেতে চেষ্টা করো। নুরু, দেখো কিছু করতে পারো কিনা। ওরা বন্দুক তাক করছে। বুঝে ফেলেছে এ গাড়ি থামবে না। সাদিক স্টেইন গানের মুখ গাড়ির জানালা রাখলো। নুরু দুটি গ্রেনেডের পিন খুলে হাতে নিয়ে বসে আছে। 7 সেকেন্ড সময় আছে। 7 সেকেন্ড অনেক সময়। কিছুক্ষণ হাতে নিয়ে বসে থাকা যায়। আশফাকের গাড়ি লাফিয়ে উঠেছে। মনে হচ্ছে উড়ে চলে যাবে। নুরু দুটি গ্রেনেডই ছুঁড়েছে। বিস্ফোরণের শব্দ পাওয়ার আগেই ওদের উপর ঝাঁকে ঝাঁকে গুলি এসে পড়ল। আলম নিজের স্টেন গানের উপর ঝুঁকে পড়ে ফিসফিস করে বলল, মাথা ঠান্ডা রাখো, মাথা ঠান্ডা। শরীফ সাহেব বাড়ি ফিরবার জন্যে তৈরি হচ্ছিলেন, তখন খবরটা পেলেন মিলিটারিদের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়েছে গেরিলাদের। গেরিলাদের কিছুই হয়নি, কিন্তু মিলিটারিদের একটা ট্রাঙ্ক উড়ে গেছে। এ জাতীয় খবর কখনো পুরোপুরি সত্যি হয় না। উইশফুল থিঙ্কিং এর একটা ব্যাপার আছে। বাস্তবে নিশ্চয় অন্যরকম কিছু হয়েছে। গেরিলাদের গায়ে আচরও পড়বে না, তা কি হয়? শরীফ সাহেব খুব আশা করতে লাগলেন যেন সংঘর্ষের খবরটা সত্যি না হয়। সত্যি না হবার কথা। দিনে দুপুরে ওরা কি আর মিলিটারিদের উপর ঝাঁপিয়ে পড়বে? অবশ্যই পড়তেও পারে। রোমান্টিসিজম, ওদের যা বয়স তাতে রোমান্টিসিজমই প্রাধান্য পাবে। এ জাতীয় অপারেশনে আসা উচিত মধ্যবয়স্কদের, যারা সাবধানী। তিনি বাড়ি ফিরে কাপড় না ছেড়েই বারান্দার ইজি চেয়ারে বসে রইলেন। আলমের জন্য অপেক্ষা। সে আসছে না। দেরি করছে কেন? খোঁজ খবর নেবারও কোনো উপায় নেই। সে কোথায় থাকে তার জানা নেই। সাবধানতা। যেখানে ওদের সাবধানী হওয়া উচিত সেখানে না হয়ে অন্য জায়গায়। কোনো মানে হয়? দুপুর 3টায় নিয়ামত সাহেব টেলিফোন করলেন। খবর শুনেছেন? ভেরি অথেন্টিক। কি খবর? গেরিলাদের একটা পিকআপ ধরা পড়েছে। দুজনের ডেড বডি পাওয়া গেছে। কে বলেছে আপনাকে? যত উড়া খবর। এইসব খবরে কান দেবেন না, এবং টেলিফোনে এসব ডিসকাসও করবেন না। শরীফ সাহেব টেলিফোন নামিয়ে আবার বারান্দায় এসে বসলেন। মতিন সাহেব অবাক হয়ে দেখলেন একটা বেবি ট্যাক্সি এসে তার বাড়ির সামনে থেমেছে। বেবি ট্যাক্সি ড্রাইভার এবং একটি অচেনা লোক আলমকে ধরাধরি করে নামাচ্ছে। তিনি অস্ফুট স্বরে বললেন, কি হয়েছে? অপরিচিত লম্বা ছেলেটি বলল, গুলি লেগেছে। আপনারা রক্ত বন্ধ করার চেষ্টা করুন, আমি ডাক্তার নিয়ে আসব। আমার নাম আশফাক। এভাবে দাঁড়িয়ে থাকবেন না, এসে ধরুন। তারা বসার ঘরে ঢুকলো। আলমের জ্ঞান আছে। সে হাত দিয়ে বাঁ কাঁধ চেপে ধরে আছে। ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে সেখান থেকে। রাত্রি এসে দাঁড়িয়েছে দরজার পাশে। তার মুখ রক্তশূন্য। সে একটি কথাও বলছে না। মতিন সাহেব ভাঙা গলায় বললেন, মা, একে ধরো। রাত্রি নড়ল না। যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে রইল। ভেতর থেকে সেলাই মেশিনের শব্দ হচ্ছে। আশফাক শান্ত স্বরে বলল, আলম ভাই, আপনি কোনো রকম চিন্তা করবেন না। কারফিউর আগেই আমি ডাক্তারের ব্যবস্থা করব, যেভাবেই হোক। বেবি ট্যাক্সির বুড়ো ড্রাইভারটির মুখ ভাবলেশীল, যেন এ জাতীয় ঘটনা সে জীবনে বহু দেখেছে। আশফাক তার ঘরে পৌঁছলো 5টায়। এখান থেকে সে যাবে ঝিকাতলা। ওদের খবর দিয়ে ডাক্তারের ব্যবস্থা করতে হবে। কারফিউ শুরু হবে 6:30টায়।
হাতে অনেকখানি সময়। সে গেঞ্জি বদলে একটা শার্ট পরল, অভ্যাস বসে চুল আঁচড়ালো, নিচে নামলো, গালে ক্রিম দিল, মুখের চামড়া টানছে। এসব শীতকালে হয়, চামড়া শুকিয়ে যায়। কিন্তু তার এখন হচ্ছে কেন? বড্ড ক্লান্ত লাগছে। নিচে নামতে গিয়ে পা কাঁপছে। কেন এরকম হচ্ছে? সে এখনো বেঁচে আছে। বিরাট ঘটনা। আনন্দে চিৎকার করা উচিত, কিন্তু আনন্দ হচ্ছে না। কেমন যেন ঘুম পাচ্ছে। তার জন্যে কালো রঙের জিপ নিয়ে আর্মি ইন্টেলিজেন্স লোকজন অপেক্ষা করছে। আশফাক তোমার নাম? হ্যাঁ, চলো আমাদের সঙ্গে। তোমার জন্যে গত 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। রাত্রি পাথরের মূর্তির মতো একা একা বসার ঘরে বসে আছে। দুপুর থেকেই আকাশ মেঘে মেঘে কালো হয়েছিল। এখন বৃষ্টি নামলো, প্রবল বর্ষণ, বিদ্যুৎ চমকাচ্ছে, ঘন ঘন বাজ পড়ছে। রাস্তায় লোক চলাচল একেবারেই নেই। দু একটা রিক্সা বা বেবি ট্যাক্সির শব্দ শোনা মাত্র রাত্রি বের হয়ে আসছে। বোধহয় ডাক্তার নিয়ে কেউ এসেছে। না, কেউ না। কারফিউর সময় দ্রুত এগিয়ে আসছে। কিছুক্ষণ পর হয়তো একটি রিক্সা বা বেবি ট্যাক্সির শব্দ কানে আসবে না। দ্রুতগামী জিপ কিংবা ভারী ট্রাঙ্কের শব্দ কানে আসবে। রাত্রি ঘড়ি দেখে বাইরের বারান্দায় এসে দাঁড়ালো। সামনের পুকুরে এই অবেলায় একজন লোক গোসল করছে। কোথাও কেউ নেই। এমন ঘোর বর্ষণের ভেতর নিজের মনে লোকটা সাঁতার কাটছে। দেখে মনে হচ্ছে এই লোকটির মনে কত আনন্দ। জামগাছওয়ালা বাড়ির উকিল সাহেব বাজার নিয়ে ফিরছিলেন। তার এক হাতে ছাতি, তবু তিনি পুরোপুরি ভিজে গেছেন। তিনি ঘাড় ঘুরিয়ে রাত্রিকে দেখলেন, অবাক হয়ে বললেন, একা একা বারান্দায় দাঁড়িয়েছ কেন মা? ভেতরে যাও, কখনো বারান্দায় থাকবে না। যাও যাও, ভেতরে যাও, দরজা বন্ধ করে দাও। রাত্রি বলল, কারফিউ কি শুরু হয়েছে চাচা? না, এখনো ঘন্টাখানিক বাকি। যাও মা, ভেতরে যাও। উকিল সাহেব লম্বা লম্বা পা ফেলে এগুলেন। তার এক মেয়ে জুথি রাত্রির সঙ্গে পড়তো। মেট্রিক পাস করবার পরেই তার বিয়ে হয়ে গেল। বিয়ের 1 বছরের মাথায় বাচ্চা হতে গিয়ে জুথি মারা গেল। বিয়ে না হলে মেয়েটা বেঁচে থাকতো। মেয়েদের জীবন বড় কষ্টের। লোকটা পুকুরে এখনো সাঁতার কাটছে, চিত হয়ে, কাত হয়ে, নানা রকম ভঙ্গি করছে। পাগল নাকি? ভেতর থেকে সুরমা ডাকলেন, রাত্রি। রাত্রি জবাব দিল না। সুরমা বারান্দায় এসে তার মেয়ের মতোই অবাক হয়ে সাঁতার কাটার লোকটিকে দেখতে লাগলেন। রাত্রি মৃদুস্বরে বলল, কেউ তো এখনো এলো না মা। সুরমা শান্ত গলায় বললেন, এসে পড়বে, এখনই এসে পড়বে। তুই ভেতরে আয়, আলমের কাছে গিয়ে বস। রাত্রি বসার ঘরে এসে সোফায় বসলো। ভেতরে গেল না। ভেতরে যেতে তার ইচ্ছে করছে না। মতিন সাহেব একটা পরিষ্কার পুরনো শাড়ি ভাঁজ করে আলমের কাঁধে দিয়েছেন। তিনি দুহাতে সেই শাড়ি চেপে ধরে আছেন। একটু পর ফিসফিস করে বলছেন, তোমার কোনো ভয় নেই, এক্ষুনি ডাক্তার চলে আসবে। তাছাড়া রক্ত বন্ধ হওয়াটাই বড় কথা। রক্ত বন্ধ হয়েছে। মতিন সাহেবের কথা সত্যি নয়। কাঁধের শাড়ি ভিজে উঠেছে, রক্ত জমাট বাঁধছে না। আলম নিঃশ্বাস নিচ্ছে হা করে, মাঝে মাঝে খুব অস্পষ্টভাবে আহ উহ করছে, কিন্তু জ্ঞান আছে পরিষ্কার। কেউ কিছু বললে জবাব দিচ্ছে। সে একটু পর পর পানি খেতে চাইছে। চামচে করে মুখে পানি দিয়ে দিচ্ছে বিনতি। এই প্রথম বিনতির মুখে কোনো হাসি দেখা যাচ্ছে না। সে পানির গ্লাস এবং চামচ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দরজার পাশে। তার সঙ্গে গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে অপালা। সে দারুণ ভয় পেয়েছে। একটু পর পর কেঁপে কেঁপে উঠছে। এক সময় আলম গোঙ্গাতে শুরু করলো। অপালা চমকে উঠল। তারপরেই কেঁদে উঠে ছুটে বের হয়ে গেল। রাত্রি এসে দাঁড়িয়েছে দরজার ওপাশে। তার মুখ ভাবলেশীন। সে তাকিয়ে আছে মেঝের দিকে। আলম কাতরাতে কাতরাতে বলল, ব্যথাটা সহ্য করতে পারছি না, একেবারেই সহ্য করতে পারছি না। মতিন সাহেব তাকিয়ে আছেন। তিনি বিড়বিড় করে বললেন, ডাক্তার এসে পড়বে, একটু ধৈর্য ধরো, একটু। রাত্রি, তুই দাঁড়িয়ে আছিস কেন? কিছু একটা কর। কি করব বলো? মতিন সাহেব কিছু বলতে পারলেন না। বৃষ্টির বেগ বাড়ছে। খোলা জানালা দিয়ে প্রচুর হাওয়া আসছে, বৃষ্টি ভেজা হাওয়া। জানালা বন্ধ করে দে। রাত্রি জানালা বন্ধ করবার জন্য এগিয়ে যেতেই আলম বলল, বন্ধ করবেন না।
প্লিজ বন্ধ করবেন না। সে পাশ ফিরতে চেষ্টা করতেই তীব্র ব্যথায় সমস্ত চেতনা আচ্ছন্ন হয়ে গেল। মাকে ডাকতে ইচ্ছে করছে। ব্যথার সময় মা মা বলে চিৎকার করলেই ব্যথা কমে যায়। এটা কি সত্যি, না এটা সুন্দর একটা কল্পনা? খোলা জানালার পাশে রাত্রি দাঁড়িয়ে আছে। হাওয়ায় তার চুল উড়ছে। আহ, কি সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে। বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব সব দৃশ্য চারদিকে। মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায় তখনই শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়। রাত্রি কি যেন বলছে। কি বলছে সে? আলম তার ইন্দ্রিয়গুলি সজাগ করতে চেষ্টা করলো। আপনি বৃষ্টিতে ভিজে যাচ্ছেন, জানালা বন্ধ করে দিই। না না, খোলা থাকুক প্লিজ। এই জানালা বন্ধ করা নিয়ে কত কাণ্ড হতো বাড়িতে। শীতের সময়ও জানালা খোলা না রেখে সে ঘুমোতে পারত না। মা গভীর রাতে চুপি চুপি এসে জানালা বন্ধ করে দিতেন। এই নিয়ে তার কত ঝগড়া। নিউমোনিয়া হয়ে মরে থাকবি একদিন। জানালা বন্ধ থাকলে নিউমোনিয়া ছড়াই মরে যাব মা। অক্সিজেনের অভাবে মরে যাব। অন্য কারো তো অক্সিজেনের অভাব হচ্ছে না, আমার হয়। আমি খুব স্পেশাল মানুষ তো তাই। সেই খোলা জানালা দিয়ে চোর এলো এক রাতে। আলমের টেবিলের উপর থেকে মানিব্যাগ, ঘড়ি এবং একটা ক্যামেরা নিয়ে পাইপ দিয়ে নেমে গেল। সকালবেলা দেখা গেল চোর তার স্পঞ্জের স্যান্ডেল বাগানে ফেলে গেছে। আলম সেই স্যান্ডেল জোড়া নিয়ে এলো। হাসি মুখে মাকে বলল, শোধবোধ হয়ে গেল মা। চোর নিয়েছে আমার জিনিস, আমি নিলাম চোরের। এখন থেকে এই স্যান্ডেল আমি ব্যবহার করব। এই নিয়ে মা বড় ঝামেলা করতে লাগলেন। চিৎকার চেঁচামেচি। চোরের স্যান্ডেল ঘরে থাকবে কেন? এইসব কি কাণ্ড? আলম হেসে হেসে বলতো, বড় সফট স্যান্ডেল মা, পরতে খুব আরাম। স্যান্ডেল জোড়া কি আছে এখনো? মানুষের মন এত অদ্ভুত কেন? এত জিনিস থাকতে আজ মনে পড়েছে চোরের স্যান্ডেল জোড়ার কথা। মতিন সাহেব ঘড়ি দেখলেন। কারফিউর সময় দ্রুত এগিয়ে আসছে। ছেলেটি কি ডাক্তার নিয়ে আসবে না? তার নিজেরই কি যাওয়া উচিত? আশেপাশে ডাক্তার কে আছেন? একজন লেডি ডাক্তার এই পাড়াতেই থাকেন। তার বাড়ি তিনি চেনেন না, কিন্তু খুঁজে বের করা যাবে। সেটা কি ঠিক হবে? গুলি খেয়ে একটি ছেলে পড়ে আছে, এটা জানাজানি করা বিষয় নয়। কিন্তু ছেলেটার যদি কিছু হয়? বৃষ্টি বাদলার জন্যই অসময়ে চারদিক অন্ধকার হয়ে গেছে। ইলেকট্রিসিটি নেই। এ অঞ্চলে অল্প হাওয়া দিলেই ইলেকট্রিসিটি চলে যায়। মতিন সাহেব বললেন, একটা হারিকেন নিয়ে আয় তো মা। রাত্রি ঘর থেকে বেরোবা মাত্র আলম দুইবার ফিসফিস করে তার মাকে ডাকলো। আম্মি, আম্মি। শিশুদের ডাক, যেন একটি 9-10 বছরের শিশু অন্ধকারে ভয় পেয়ে তার মাকে ডাকছে। রাত্রি নিঃশব্দে এগোচ্ছে রান্নাঘরের দিকে। শোবার ঘর থেকে অপালা ডাকলো, আপা, একটু শুনে যাও। অপালা বিছনার চাদরের গায়ে দিয়ে শুয়ে আছে। অসম্ভব ভয় লাগছে তার। সে চাদরের নিচে বারবার কেঁপে কেঁপে উঠছে। রাত্রি ঘরে ঢোকা মাত্রই সে উঠে বসলো। কি হয়েছে অপালা? খুব ভয় লাগছে। মার কাছে গিয়ে বসে থাক। না। অপালা আবার চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ল। রাত্রি এসে হাত রাখলো তার মাথায়। গা গরম, জ্বর এসেছে। অপালা ফিসফিস করে বলল, আপা, উনি কি মারা গেছেন? না, মারা যাবেন কেন? ভালো আছেন। তাহলে কোনো কথাবার্তা শুনছি না কেন? রাত্রি কোনো জবাব দিল না। অপালা কাঁপা কাঁপা গলায় বলল, তুমি একটু আমার পাশে বসে থাকো আপা। রাত্রি বসলো। ঠিক তখনই শুনতে পেল আলম আবার তার মাকে ডাকছে, আম্মি, আম্মি। রাত্রি উঠে দাঁড়ালো। সুরমা হারিকেন জ্বালিয়ে রান্নাঘরেই বসে আছেন। রাত্রি ছায়ার মতো রান্নাঘরে এসে ঢুকলো। কাপা গলায় বলল, মা, তুমি উনার হাত ধরে একটু বসে থাকো। উনি বারবার তার মাকে ডাকছেন। সুরমা নড়লেন না, হারিকেনের দিকে তাকিয়ে বসে রইলেন। রাত্রি বলল, মা, এখন আমরা কি করব? সুরমা ফিসফিস করে বললেন, কিছু বুঝতে পারছি না। হাওয়ার ঝাপটায় হারিকেনের আলো কাঁপছে। বিচিত্র সব নকশা তৈরি হচ্ছে দেয়ালে। প্রচণ্ড শব্দে কাছেই কোথাও যেন বাজ পড়ল। মতিন সাহেব ও ঘর থেকে চেঁচাচ্ছেন, আলো দিয়ে যাচ্ছ না কেন? হয়েছে কি সবার? ভয় পেয়ে অপালা তার ঘরে কাঁদতে শুরু করেছে। কি ভয়ঙ্কর একটি রাত, কি ভয়ঙ্কর! গত 1.5 ঘন্টা যাবৎ আশফাক একটা চেয়ারে জড়সড় হয়ে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে তার কোনো বোধশক্তি নেই। চারপাশে
কোথায় কি ঘটছে সে সম্পর্কেও কোনো আগ্রহ নেই। তার সামনে একজন মিলিটারি অফিসার বসে আছে। অফিসারটির গায়ে কোনো ইউনিফর্ম নেই, লম্বা কর্তার মতো একটা পোশাক। ইউনিফর্ম না থাকায় তার র্যাঙ্ক বোঝা যাচ্ছে না। বয়স দেখে মনে হয় মেজর কিংবা লেফটেন্যান্ট কর্নেল। চুলপির কাছে কিছু চুল পাকা, চেহারা রাজপুত্রের মতো, কথা বলে নিচু গলায়। খুব কফি খাওয়ার অভ্যাস। আশফাক লক্ষ্য করেছে এই 1 ঘন্টায় সে 6 কাপের মতো কফি খেয়েছে। কফি খাওয়ার ধরনটিও বিচিত্র। কয়েক চুমুক দিয়ে রেখে দিচ্ছে এবং নতুন আরেক কাপ দিতে বলছে। এখন পর্যন্ত আশফাকের সাথে তার কোনো কথা হয়নি। আশফাক বসে আছে। অফিসারটি কফিতে চুমুক দিচ্ছে এবং নিজের মনে কী সব লেখালেখি করছে। মনে হচ্ছে আশফাক সম্পর্কে তার কোনো উৎসাহ নেই। ঘরটি খুবই ছোট, তবে মেঝেতে কার্পেট আছে। দরজায় ফুল তোলা পর্দা। অফিস ঘরের জন্যে পর্দাগুলি মানাচ্ছে না। কার্পেটের রঙের সঙ্গেও মিশ খাচ্ছে না। কার্পেট লাল রঙের, পর্দা দুটি নীল। আশফাক বসে বসে পর্দায় কতগুলি ফুল আছে তা গোনার চেষ্টা করছে। তবে প্রচণ্ড সিগারেটের তৃষ্ণা হচ্ছে। সিগারেট আছে সঙ্গে, তবে ধরাবার সাহস হচ্ছে না। মিলিটারি অফিসারটির কাজ মনে হয় শেষ হয়েছে। সেই ফাইলপত্র একপাশ সরিয়ে রেখে আশফাকের দিকে তাকিয়ে চমৎকার ইংরেজিতে বলল, কফি খাবে? ঝড় বৃষ্টিতে কফি ভালোই লাগবে। আশফাক কোনো উত্তর দিল না। আশফাক তোমার নাম? হ্যাঁ। তোমার গাড়িতে যে 2টি ডেড বডি পাওয়া গেছে ওদের নাম কি? আশফাক নাম বলল। অফিসারটির মনে হলো নামের প্রতি কোনো আকর্ষণ নেই। সে হাই তুলে উঁচু গলায় 2 কাপ কফি দিতে বলল। কফি চলে এলো সঙ্গে সঙ্গেই। খাও, কফি খাও। আমার নাম রাকিব, মেজর রাকিব। আমি কফিতে দুধ চিনি খাই না। তোমারটাতেও দুধ চিনি নেই। লাগলে বলবে। তুমি সিগারেট খাও? হ্যাঁ। তাহলে সিগারেট ধরাও। স্মোকাররা সিগারেট ছাড়া কফি খেতে পারে না। আশফাক কফিতে চুমুক দিল। চমৎকার কফি। সিগারেট ধরালো। ভালো লাগছে সিগারেট টানতে। মেজর রাকিব তাকিয়েছে এক দৃষ্টিতে। তার চোখ দুটি হাসি হাসি। আশফাক, বলুন। আমরা দুজন 15 মিনিটের মধ্যে এখান থেকে বেরোবো। ঝড়টা কমার জন্য অপেক্ষা করছি। তুমি আমার সঙ্গে থাকবে এবং তোমার সহকর্মীরা যেসব জায়গায় থাকে সেসব আমাদের দেখিয়ে দিবে। আমরা আজ রাতের মধ্যেই সবাইকে ধরে ফেলবো। আশফাক তাকিয়ে রইল। তোমার সাহায্য আমি মনে রাখবো, এইটুকু শুধু তোমাকে বলছি। আশফাক নিচু গলায় বলল, ওরা কোথায় থাকে আমি জানি না। মেজর রাকিব এমন ভাব করলো যে সে এই কথাটি শুনতে পায়নি। হাসি হাসি মুখে বলল, কেউ কথা না বলতে চাইলে আমাদের বেশ কিছু পদ্ধতি আছে। কিছু কিছু পদ্ধতি বেশ মজার। একটা তোমাকে বলি। এক বুড়াকে আমরা ধরলাম গত সপ্তাহে। আমার ধারণা হলো সে কিছু খোঁজ খবর জানে। ভাব দেখে মনে হলো কিছু বলবে না। আমি তখন ওর মেয়েটিকে ধরে আনলাম এবং বললাম, মুখ না খুললে আমার একজন জোয়ান তোমার সামনে মেয়েটিকে রেপ করবে। 5 মিনিট সময়, এর মধ্যে ঠিক করো বলবে কি বলবে না। বুড়ো 1 মিনিটের মাথায় বলতে শুরু করলো। আশফাক বলল, স্যার, আমি এদের কারোরই ঠিকানা জানি না। এটা কি বিশ্বাসযোগ্য? এরা আমার কাছে এসেছে, আমি ওদের গাড়ি করে নিয়ে গিয়েছি। আমি নিজেও মুক্তিযোদ্ধা না। ওরা তোমাকে জোর করে নিয়ে গেছে, তাই না? গান পয়েন্টে না গেলে তোমাকে ওরা গুলি করে মেরে ফেলতো। জি। নিজের প্রাণ বাঁচাবার জন্যে তুমি এই কাজটি করেছো? জি স্যার। তা তো করবেই। গান পয়েন্টে কেউ কিছু বললে না শুনে উপায় নেই, শুনতেই হয়। মেজর রাকিব আরেক কাপ কফির কথা বলল। কফি নিয়ে যে লোকটি ঢুকলো তাকে বলল, তুমি একে নিয়ে যাও। ওর 2টি আঙ্গুল ভেঙে আবার আমার কাছে নিয়ে আসো। বেশি ব্যথা দিও না। রাকিব হাসি মুখে তাকালো আশফাকের দিকে এবং নরম গলায় বলল, তুমি ওর সঙ্গে যাও। এবং শুনে রাখো, এখন বাজে 9টা 20। তুমি 9টা 35 মিনিটে প্রচুর কথা বলবে, সবার বাড়ি দেখিয়ে দিবে, ধরিয়ে দিবে। আমি এই নিয়ে তোমার সঙ্গে 10,000 টাকা বাজি রাখতে পারি। যে লোকটি আশফাকের ডান হাত নিজের মুঠোয় ধরে রেখেছে তার মুখ গোলাকার। এরকম গোল মানুষের মুখ হয়, যেন কম্পাস দিয়ে মুখটি আঁকা। তার হাতটিও মেয়েদের হাতের মতো তুলতুলে নরম। লোকটি পেন্সিলের মতো সাইজের একটি কাঠি আশফাকের 2 আঙ্গুলের ফাঁকে রাখল। আশফাকের মনে হচ্ছে এটা একটা
স্বপ্ন দৃশ্য। বাস্তবে এরকম কিছু ঘটছে না। গোলাকার মুখের এই লোকটি তার হাত দিয়ে খেলা করছে। আশফাক নিজেই বুঝতে পারল না যে সে পশুর মতো আ করে চিৎকার করে উঠেছে। কেউ কি টেনে তার হাতটি ছিঁড়ে ফেলেছে? কি করছে এরা? কি করছে? তীব্র তীক্ষ্ণ যন্ত্রণা। দ্বিতীয়বারের মতো চিৎকার করেই সে জ্ঞান হারালো। মেজর রাকিব তাকিয়ে আছে তার দিকে। কি সুন্দর চেহারা এই লোকটির। নাদিমের সঙ্গে মিল আছে। নাকটা লম্বা। আশফাক, তোমার জ্ঞান ফিরেছে মনে হচ্ছে। ভালোই হয়েছে, গাড়ি এসে গেছে। চলো যাওয়া যাক। নাকি যাবার আগে আরেক কাপ কফি খাবে? আশফাক তাকিয়ে আছে। লোকটি নাদিমের মতো লম্বা নয়, একটু খাটো, বড়জোর 5 ফুট 8 ইঞ্চি। আশফাক, তুমি ওদের ঠিকানা জানো নিশ্চয়ই? জানো না? কয়েকজনের জানি, সবার জানি না। হতেই হবে। ব্যাপারটা হচ্ছে মাকড়সার জালের মতো। একটা সুতার সন্ধান পাওয়া গেলে গোটা জালটা খুঁজে পাওয়া যায়। আশফাক, বলুন। চলো, রওনা হওয়া যাক। আমি আপনাকে কিছুই বলবো না। কিছুই বলবে না? না। মাত্র 2টি আঙ্গুল তোমার ভাঙা হয়েছে। তোমার হাতে আরো 8টি আঙ্গুল আছে। আমি কিছুই বলবো না। তোমার মাথা গরম হয়ে গেছে। অনেক সময় ব্যথার পরিমাণ বেশি হলে মাথা গরম হয়ে যায়। তুমি মাথা ঠান্ডা করো। কফি খাও, সিগারেট খাও, তারপর আমার কথা বলবো। নাকি সলিড কিছু খাবে? গোশত, পরোটা? আশফাক কিছু বলল না। সে তাকিয়ে আছে তার বাঁ হাতের দিকে। মুহূর্তের মধ্যে কেমন ফুলে উঠেছে। এটি কি সত্যি তার হাত? আশফাক গোশত পরোটা খুব আগ্রহ করে খেলো। তার এতটা খিদে পেয়েছিল সে নিজেও বুঝতে পারেনি। ঝাল দিয়ে রান্না করা গোশত চমৎকার লাগছে। পশ্চিমারা এতটা ঝাল খায় তার আগে জানা ছিল না। আশফাক, জি। আরও লাগবে? জি না। কফি চলবে? একটা পান খাবো। পান পাওয়া যাবে না, দোকানপাট বন্ধ। এখন কারফিউ চলছে। সিগারেট আছে তো? না থাকলে বলো। জি আছে। চলো তাহলে রওনা হওয়া যাক। কোথায়? তুমি তোমার বন্ধুদের দেখিয়ে দিবে, বাড়ি চিনিয়ে দিবে। আশফাক অনেক কষ্টে এক হাতে দিয়াশলায় জ্বালিয়ে সিগারেট ধরালো। অনেকখানি সময় নিয়ে ধরা ছাড়লো। বেশ লাগছে সিগারেট। মেজর সাহেব, বলো। আমি কিছুই বলবো না। কিছুই বলবে না? জি না। আপনি তো আমাকে মেরেই ফেলবেন। মারেন, কষ্ট দেবেন না। কষ্ট দেয়া ঠিক না। মরতে ভয় পাও না? জি পাই। কিন্তু কি করবা বলেন? উপায় কি? উপায় আছে। ধরিয়ে দাও ওদের। আমি তোমাকে ছেড়ে দেবার ব্যবস্থা করব। আমি ব্যক্তিগতভাবে এই গ্যারান্টি তোমাকে দিচ্ছি। মেজর সাহেব, এটা সম্ভব না। সম্ভব না? জি না। আমি তো মানুষের বাচ্চা, কুকুর বিড়ালের বাচ্চা তো না। তুমি মানুষের বাচ্চা? জি। আমাকে কষ্ট দিবেন না মেজর সাহেব। মেরে ফেলতে বলেন। কষ্ট সহ্য করতে পারি না। মেজর রাকিব দীর্ঘ সময় তাকিয়ে রইল। এই ছেলেটির যাবতীয় যন্ত্রণার অবসান করবার জন্যে তার ইচ্ছে করছে, কিন্তু তা সম্ভব নয়। খবর বের করতেই হবে। এটা একটা মাকড়সার জাল। একটা সুতো পাওয়া গেছে। জালটিও পাওয়া যাবে। যেতেই হবে। মানুষ আসলে একটি দুর্বল প্রাণী। মেজর রাকিব আশফাকের আরও 2টি আঙ্গুল ভেঙে ফেলার হুকুম দিয়ে নিজের ঘরে এসে বসল। বাইরে আকাশ ভেঙে বৃষ্টি নামছে। রাত 11টায় টেলিফোন। নাসিমা ভয়ে ভয়ে টেলিফোন ধরলেন। কে? ফুফু, আমি। কি ব্যাপার রাত্রি? গলা এরকম শোনাচ্ছে কেন? কি হয়েছে? কিছু হয়নি। ফুফু, তোমার কাছে একজন ভদ্রমহিলা এসেছিলেন। মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর মিসেস রাবেয়া করিম। ওনার টেলিফোন নম্বরটা দাও। কেন? খুব দরকার ফুফু, তুমি দাও। কি হয়েছে বলো? বলছি, নম্বরটা দাও আগে। তোমার পায়ে পড়ি ফুফু। নাসিমা অবাক হয়ে শুনলেন রাত্রি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তিনি নম্বর এনে দিলেন। সেই নম্বরে বারবার টেলিফোন করেও কাউকে পাওয়া গেল না। রিং হচ্ছে, কেউ ধরছে না। মতিন সাহেব ঠিক একই ভঙ্গিতে কাঁধ চেপে ধরে আছেন। তার ধারণা রক্ত বন্ধ হয়েছে। তিনি মনে মনে সারাক্ষণ সূরা ইখলাস পড়ছেন। আলম এখন আর পানি খেতে চাচ্ছে না। খানিকটা আচ্ছন্নের মতো হয়ে পড়েছে। সুরমা 1 কাপ গরম দুধ খাওয়াতে চেষ্টা করলেন। এটা সে খেতে পারল বলে মনে হলো। তার জ্ঞান আছে। ডাকলে সাড়া দেয়। চোখ মেলে তাকায়। সেই চোখ
টকটকে লাল। মতিন সাহেব বললেন, মাথায় জলপট্টি দেয়া দরকার, জ্বরে গা পুড়ে যাচ্ছে। সুরমা, ভেজা তোয়ালে নিয়ে এসো। ভেজা তোয়ালে দিয়ে কপাল স্পর্শ করতেই আলম কেঁপে উঠল। সুরমা মৃদুস্বরে বললেন, বাবা, এখন রাত 2টা বাজে, ভোর হতে বেশি বাকি নেই। ভোর হলেই যে ভাবেই হোক তোমার চিকিৎসা ব্যবস্থা করব। তুমি শক্ত থাকো। আশফাক তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে। মেজর রাকিবের মুখ এমন গোলাকার লাগছে কেন? তার মুখ তো এমন ছিল না। গোল মুখ ছিল ওই লোকটির, যে আঙ্গুল ভাঙে, ভাঙার সময় কেমন টুক করে শব্দ হয়। আশফাক, জি। চিনতে পারছো আমাকে? জি। আপনি মেজর রাকিব? তুমি কি এখন বলবে? জি না। মেজর সাহেব, আপনি আমাকে মেরে ফেলেন, কষ্ট দেবেন না। মেজর রাকিব তাকিয়ে রইল। এই ছেলেটি কোনো কথা বলবে না, এই বিষয়ে সে এখন নিঃসন্দেহ। তার প্রচণ্ড রাগ হওয়া উচিত, কিন্তু কেন জানি হতে পারছে না। সে ঠান্ডা গলায় বলল, তুমি কি কিছু খেতে চাও? কফি কিংবা সিগারেট? খেতে চাইলে খেতে পারো। চাও কিছু? জি না, ধন্যবাদ মেজর সাহেব, বহুত শুক্রিয়া। আশফাক, জি। তুমি কি বিবাহিত? জি স্যার। ছেলে মেয়ে আছে? জি না। নতুন বিয়ে? জি। স্ত্রীকে ভালোবাসো? আশফাক জবাব দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মেজর রাকিব সহজ ভঙ্গিতে বলল, জবাব দাও, ভালোবাসো? জি স্যার। তাহলে তো ওর জন্যই বেঁচে থাকা উচিত, উচিত নয় কি? জি উচিত। তাহলে বোকামি করছো কেন? তোমার কি ধারণা কয়েকটি ছেলে ধরা পড়লে যুদ্ধ বন্ধ হয়ে যাবে? তা তো না। নতুন নতুন ছেলে আসবে, এবং কে জানে এক সময় যুদ্ধে তোমরা জিততেও পারো। পারো না? জি স্যার, পারি। নিজের জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। এটা একটা সহজ সত্য। তুমি নেই তার মানে তোমার কাছে পৃথিবীর কোনো অস্তিত্ব নেই। দেশ তো অনেক দূরের কথা। আমি কি ঠিক বলেছি? জি স্যার, ঠিক। বেশ, এখন তুমি কথা বলো। চলো আমার সঙ্গে। শুধুমাত্র একজনকে ধরিয়ে দাও। আমি কথা দিচ্ছি, ভোরবেলায় তোমাকে ছেড়ে দেবার ব্যবস্থা করব। আশফাক অনেকক্ষণ মেজর রাকিবের দিকে তাকিয়ে রইল। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। তাকালো তার ফুলে ওঠা হাতের দিকে। আহ, কি অসম্ভব যন্ত্রণা! যন্ত্রণা থেকে মুক্তি পেতে ইচ্ছে করে, খুবই ইচ্ছে করে। চলো আশফাক, চলো, দেরি হয়ে যাচ্ছে। স্যার, আমি কিছু বলবো না। বলবে না? জি না। দুজন দীর্ঘ সময় দুজনের দিকে তাকিয়ে রইল। মেজর রাকিব বেল টিপে কাকে যেন ডাকলো। শীতল গলায় আশফাককে মেরে ফেলবার নির্দেশ দিল। আশফাক বিড়বিড় করে বলল, স্যার যাই, সালাম আলাইকুম। আলম কোনো সাড়া শব্দ করছে না। তার পা আগুনের মতো গরম। কিছুক্ষণ আগেও ছটফট করেছিল, এখন সে ছটফটানি নেই। একবার শুধু বলল, পানি খাবো, পানি দিন। মতিন সাহেব চামচ করে পানি দিলেন। সে খেলো না, মুখ ফিরিয়ে নিল। পানি চেয়েছিলে তুমি, একটু হা করো। না। ব্যথা কি খুব বেশি? না, বেশি না। মতিন সাহেব চিন্তিত বোধ করলেন। হঠাৎ করে ব্যথা কমে যাবে কেন? এর মানে কি? আলম, আলম। জি। ভোর হতে খুব দেরি নেই। তোমার আত্মীয় স্বজন কাকে খবর দেব বলো তো? আলম জবাব দিল না। মতিন সাহেব এই প্রশ্নটি দ্বিতীয়বার করলেন। আলম বলল, কাউকে বলতে হবে না। কেন বলতে হবে না? নিশ্চয়ই বলতে হবে। কেন বিরক্ত করছেন? মতিন সাহেব চুপ করে গেলেন। আলম বিড়বিড় করে বলল, আমার মাথার নিচে আরেকটা বালিশ দিন। তার কাছে মনে হচ্ছে তার মাথা ক্রমেই নিচে নেমে যাচ্ছে। টেনে কেউ তাকে নিয়ে যাচ্ছে অতলান্তিক জলে। কিছুতেই ভাসিয়ে রাখা যাচ্ছে না। ঘরবাড়ি অচেনা হয়ে যাচ্ছে। সে কি মারা যাচ্ছে? মরবার আগে সমস্ত অতীত স্মৃতি নাকি জ্বলছে ওঠে? কই, সেরকম তো কিছু হচ্ছে না। চোখের সামনে কিছুই ভাসছে না। কোনো স্মৃতি নেই। চেষ্টা করেও কোনো কিছু মনে করা যাচ্ছে না। যতবার সে কিছু মনে করবার চেষ্টা করছে, ততবারই সাদেকের মুখ ভেসে উঠছে। নুরুর মুখের ছবি আসছে না। অথচ গাড়ি থেকে বের হবার সময় সে এই দুজনের দিকেই তাকিয়েছিল। তার চেয়েও আশ্চর্যের ব্যাপার হচ্ছে, নুরুকে সে অনেক বেশি পছন্দ করে। অনেক বেশি। কি ঠান্ডা একটা ছেলে! বয়স কত হবে? 20-21।
তার চেয়েও কম হতে পারে। কোনোদিন জিজ্ঞেস করা হয়নি, জিজ্ঞেস করা উচিত ছিল। মতিন সাহেব: কি বাবা? আমাদের সঙ্গে দুটি ছেলে ছিল, ওরা মারা গেছে। বাবা, তুমি চুপ করে থাকো, কথা বলবে না, কোনো কথা বলবে না। পানি খাবো। বিন্তি 1 চামচ পানি দিল মুখে। রাত্রি এসে দাঁড়িয়েছে দরজার পাশে। সেখান থেকেই সে বলল, আপনার কি এখন একটু ভালো লাগছে? রাত 3:30, সকাল হতে বেশি বাকি নেই। আলমের মাথা আবার কেমন ভারী হয়ে যাচ্ছে। সে কি আবার তলিয়ে যেতে শুরু করেছে? কিন্তু সে তলিয়ে যেতে চায় না। জেগে থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। পাশাভাইও এরকম গুলি খেয়েছিল, গুলি লেগেছিল পেটে। ভয়াবহ অবস্থা। কিন্তু পাশাভাই ছিলেন ইস্পাতের মতো। মৃত্যুর আগ মুহূর্তেও বললেন, আমাকে মেরে ফেলা এত সহজ না। সামান্য একটা সিসার গুলি আমাকে মেরে ফেলবে? পাগল হয়েছিস তোরা? বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। কথায় কথায় কবিতা বলতেন, ছড়া বলতেন। দেশের সেরা সন্তানদের আমরা হারাচ্ছি। এরা দেশের শ্রেষ্ঠতম ফসল। এই দেশ বীর প্রসবিনী। রাত্রির পাশে তার মা এসে দাঁড়িয়েছেন। কি করুণ লাগছে ভদ্রমহিলার মুখ। আলম একবার ভাবলো বলবে, আপনাদের অনেক ঝামেলায় ফেললাম, কিন্তু বলা গেল না। বললে নাটকীয় শোনাবে। বাড়তি নাটকের এখন কোনো দরকার নেই। আলম বলল, কটা বাজে? 3:35। মাত্র 5 মিনিট গিয়াছে। সময় কি থেমে গেছে? কে একজন ছিল না যে সময়কে থামিয়ে দিয়েছিল? কি নাম যেন? মহাবীর থর না অন্য কেউ? সব এলোমেলো হয়ে যাচ্ছে। আবার সাদেকের মুখটা ভাসছে। মৃত মানুষদের কথা এখন আমি ভাবতেই চাই না, কিছুতেই না। আমি ভাবতে চাই জীবিত মানুষদের কথা। মার কথা ভাবতে চাই, বোনের কথা ভাবতে চাই, এবং এই মেয়েটির কথাও ভাবতে চাই। রাত্রি, কি অদ্ভুত না? আলম পাশ ফিরতে চেষ্টা করলো। সমস্ত শরীরে ছড়িয়ে পড়লো তীব্র তীক্ষ্ণ ব্যথা। আবার সে ডুবে যেতে শুরু করেছে। সে বিড়বিড় করে বলল, মতিন সাহেব, মাথাটা একটু উঁচু করে দিন। রাত্রি একা একা বারান্দায় বসে আছে। সে তাকিয়ে আছে নারকেল গাছের দিকে। সেখানে বেশ কিছু জোনাকি ঝিকিমিকি করছে। শহরেও জোনাকি আছে তার জানা ছিল না। ভালো লাগছে ওদের দিকে তাকিয়ে থাকতে। পাশের বাড়িতে দোতলা ফ্ল্যাটে একটি ছোট বাচ্চা কাঁদছে। তার মা তাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। একটি দুটি করে তারা ফুটতে শুরু করেছে। রাত্রি লক্ষ্য করলো আকাশের তারার সঙ্গে জোনাকিদের চমৎকার মিল আছে। বাচ্চাটা কান্না থামিয়েছে। হয়তো দুধ বানিয়ে দিয়েছে তার মা। নিশ্চিত হয়ে ঘুমোচ্ছে। আহ, শিশুরা কত সুখী। সুরমা বারান্দায় এসে তাকালেন মেয়ের দিকে। তার বুকে ধকধক করে একটা ধাক্কা লাগলো। রাত্রি, কি মা, একা একা বসে আছিস কেন? রাত্রি জবাব দিল না। তাকিয়ে রইল জোনাকির দিকে। সুরমা ক্লান্ত স্বরে বললেন, ভোর হতে দেরি নেই। রাত্রি ঠিক আগের মতোই বসে রইল। সুরমা বললেন, তুই চিন্তা করিস না। আমার মনে হয় ও সুস্থ হয়ে উঠবে। তোর মনে হয় না? আমার কিছু মনে টনে হয় না। বলতে গিয়ে রাত্রির গলা ধরে গেল। ইচ্ছে করলো চেঁচিয়ে কেঁদে উঠতে। সুরমা বসলেন মেয়ের পাশে, একটি হাত রাখলেন তার পিঠে। অস্বাভাবিক কোমল স্বরে বললেন, দেশ স্বাধীন হয়ে যাবার পর আমি আলমের মার কাছে গিয়ে বলবো, চরম দুঃসময়ে আমরা আপনার ছেলের কাছে ছিলাম। তার উপর আমাদের দাবি আছে, এই ছেলেটিকে আপনি আমায় দিয়ে দিন। দুজনে অনেকক্ষণ কোনো কথা বলল না। রাত্রির চোখ দিয়ে ক্রমাগত জল পড়তে লাগলো। সুরমা মেয়েকে কাছে টানলেন, চুমু খেলেন তার ভেজা গালে। রাত্রি ফিসফিস করে বলল, জোনাকিগুলোকে আর দেখা যাচ্ছে না কেন মা? জোনাকি দেখা যাচ্ছে না কারণ ভোর হচ্ছে। আকাশ ফর্সা হতে শুরু করছে। গাছে গাছে পাখপাখালি ডানা ঝাপটাচ্ছে। জোনাকিদের এখন আর প্রয়োজন নেই। এতক্ষণ শুনছিলেন হুমায়ুন আহমেদের আগুনের পরশমণির তৃতীয় ও শেষ পর্ব। এই গল্প আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। সামনে আরও দারুণ সব গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সঙ্গেই থাকুন।
ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।